আমি হেলাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। হেলাল ভাই, আমরা আজকে জানি সবাই দেশনেত্রী, আপসীন নেত্রী খালেদা জিয়ার জীবনাবসান হয়েছে। দিনভরই সারা দেশেই একটি শোক স্তব্ধ একটি পরিস্থিতি বিরাজ করছে। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে প্রত্যেকটি জায়গায় এই শোক ছুঁয়েছে, স্পর্শ করেছে। আমি আলোচনায় যাবার আগে আমি তারেক রহমানের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসের কিছু অংশটি আমি উল্লেখ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দুপুর 2:03 তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবু যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। শুধু পরিবারের প্রতিটি সদস্য না, দেশের যারা গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষ, তাদের সবাইকে জন্য তিনি একটি ভরসার জায়গায় হয়ে উঠেছিলেন। হেলাল ভাই কে দিয়ে শুরু করতে চাই। আমরা তারেক রহমানের যে স্ট্যাটাসটি দেখেছি, এর মধ্যে আসলে সব কিছু বিষয়ই আসলে তিনি উল্লেখ করেছেন। একজন মা হিসেবে উল্লেখ করেছেন, রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। আপনারা খুব কাছ থেকে দেখেছেন, আমরা জানি। আমি আজকে আসলে প্রশ্ন করব না আপনাকে, আপনাদের কাছ থেকে আসলে আপনার শেয়ারিং কিছু আমরা জানতে চাই। আসলে কেমন দেখেছেন দেশনেত্রীকে? জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে আমাদের নেত্রীকে জনগণের সামনে উপস্থাপনা করতে চাই যে কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, প্রত্যেক জীবাত্মারই মৃত্যুর স্বাদ বহন করতে হবে। বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর স্বাদ বহন করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন এবং মৃত্যুর স্বাদ বহন করেছেন। আমরা এই স্টুডিও থেকে এবং যেখানে আসি সেখান থেকেই আমাদের এই অবিসম্বাদিত নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করব, যেন পরলোকে তিনি শান্তিতে থাকেন। আমিন। আজকে আপনি আমাদের নেতা তারেক রহমানের যে স্ট্যাটাসটির কথাটা বললেন, উনি খুব সুন্দর করে তিনি তার মাকে দেখেছেন দুটো প্রতিচ্ছবি হিসেবে। একটা হলো তার মমতাময়ী মা, আর একটা হলো তিনি দেশের একজন আপসীন নেত্রী, এবং মানুষ তাকে ভালোবেসে তাকে দেশ নেত্রী উপাধিতে ভূষিত করেছিলেন। কারণ এই 18 কোটি জনগণের সমস্ত হৃদয়কে বেগম খালেদা জিয়া তার এক হৃদয়ে ধারণ করেছিলেন। এই জন্য জনগণ তাকে ভালোবেসে এই দেশ নেত্রীর উপাধি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস যদি আপনি বলতে চান, 1981 সালে তিনি প্রথম রাজনীতি অঙ্গনে পদার্পণ করেন এবং 1984 সালে তিনি প্রথম বিএনপিতে যোগদান করেন। তিনি যখন রাজনীতিতে আগমন করেন, তার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কতগুলো ট্র্যাজেডি ঘটে গিয়েছিল। সেই সমস্ত ট্র্যাজেডির অন্যতম ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণ, যিনি তার স্বামী ছিলেন। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে এই দেশ স্বৈর শাসনের কবলে নিপতিত হয়। তখন বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ দল বদলের হিড়িক সংক্রমিত ব্যাধির মতো ছড়িয়ে পড়ে। শরণার্থীদের মতো তখন দল ছেড়ে কেউ স্বৈরাচারের সাথে সখ্যতা গড়ে তোলে। অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বৈরাচারের সাথে সংহতি প্রকাশ করে। কিন্তু তখন বেগম খালেদা জিয়া তিনি
জনগণের সমস্ত কণ্ঠকে নিজের কণ্ঠে ধারণ করেন, জনগণের প্রতিবাদের ভাষাকে নিজেই প্রতিবাদী হয়ে রাজপথেও তিনি এই স্বৈর শাসন, লৌহকঠিন স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং রাজপথে আপসীন ভূমিকার জন্য তাকে আপসীন নেত্রীও বলা হয়েছে। তিনি এই তার দীর্ঘ এই রাজপথের আন্দোলনে, বিশেষ করে স্বৈর শাসকের বিরুদ্ধে 9 বছর আন্দোলনে তিনি জেল খেটেছেন, গৃহে অন্তরীণ থেকেছেন, রাজপথে নির্যাতিত হয়েছেন। সর্বশেষ ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে তিনি স্বৈর শাসকের শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্তি দিয়ে গণতন্ত্র তিনি মুক্তি দেন। তখন তাকে অনেকে ভালোবেসে তৎকালীন ফিলিপাইনের যা একজন নেত্রী ছিল, যে মার্কোসের বিরুদ্ধে লড়েছিল, স্বৈরাচার মার্কোসের বিরুদ্ধে লড়েছিল, অ্যাকুইনো কোরাজান। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা স্লোগান দিতাম যে বাংলার কোরাজান, খালেদা জিয়া লও সালাম। তিনি এরশাদ বিরুদ্ধে আন্দোলনে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তখন ছাত্র, তখন আমরা স্লোগান দিতাম বেগম খালেদা জিয়ার নির্দেশ, হটাও স্বৈরাচার, বাঁচাও দেশ। এইভাবে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র উপহার দিলেন। এর পরের ইতিহাস আপনারা জানেন যে বাংলাদেশে তিনি স্বৈর শাসকের বিদায়ের পর তিনি এত জনপ্রিয় ছিলেন, তার জনপ্রিয়তায় বিএনপি তখন প্রথমবারের মতো, মানে স্বৈর শাসকের পরে দ্বিতীয়বারের মতো আপনার সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে 1991 সালে তিনি প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং বিশ্বের মুসলমান অধ্যুষিত জনসংখ্যার যে সমস্ত দেশ, অর্থাৎ মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি অধিষ্ঠিত হন। আমরা আজিজুল বারী হেলালের বক্তব্য শুনছিলাম। আমরা এবার ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই। অসীম ভাই আলোচনায় যাবার আগে, স্বজনদের কাছে পুতুল, পোশাকি নাম খালেদা খানম। জিয়াউর রহমানকে বিয়ের পর হন খালেদা জিয়া, হন সেনাপ্রধান ও পরে রাষ্ট্রপতির স্ত্রী। নিয়তি তাকে টেনে আনে রাজনীতির পিচ্ছিল পথে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এক শূন্যতার মধ্যে দিয়ে তার দল বিএনপির হাল ধরেন। 8 বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে সামনের কাতারে ছিলেন। তার হাতেই এলোমেলো হয়ে যাওয়া বিএনপির পুনর্জন্ম ঘটে। খালেদা জিয়ার উত্তরণ হয় গৃহবধূ থেকে রাজনীতিবিদ হিসেবে। অসীম ভাই, দীর্ঘ একটি পথ, গৃহবধূ থেকে রাজনীতিবিদ হিসেবে তার উত্তরণ ঘটে। এই দীর্ঘ পথটা আসলে খুব সহজ ছিল না, যেটি আমরা সবাই জানি। আপনি কি একটু বলবেন যে আসলে সেই পথের, পিচ্ছিল পথের যাত্রাটি কেমন ছিল? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আমার সহ আলোচক বন্ধুবর আজিজুল বারী হেলাল। আমরা আজকের এই দিনটি অনেক শোকার্ত একটা পরিবেশ, সমগ্র বাংলাদেশ, সমগ্র জাতি শোকে মুহ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী এবং ছাত্র রাজনীতির শুরুটাই জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সদস্য হিসেবে খুব কাছ থেকে হেলাল যে কথাগুলো বলেছেন, যে আমরা ম্যাডামকে দেখেছিলাম ওই জায়গাতে একটা চেয়ারে ম্যাডাম বসে থাকতেন, টেবিল থাকতো, কার্পেট ছিল, ম্যাট, জুটের ম্যাট। হেলাল মনে আছে? সেখানে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতা, যারা আমরা ফ্লোরে বসতাম, মানে ওনার সঙ্গে যে মমতাময়ী মায়ের মতো একটা সম্পর্ক এই দলের, ছাত্র দলের নেতা কর্মীদের, সেটা আমরা আমাদের ছাত্র জীবন থেকে দেখে এসেছি। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন সকলের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি আমি, এবং সমগ্র দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনি যে কথাটা বলেছিলেন যে রাজনীতির পিচ্ছিল পথ, তিনি তো গৃহবধূ ছিলেন। তার আগে 1971 সালে যে অবস্থার মধ্যে ছিলেন, যার কারণে ওনাকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রয়াণে তিনি যে একটা, মানে সামগ্রিক পরিবেশটাই ছিল প্রতিকূল। 2 নাবালক শিশু সন্তানকে নিয়ে বিধবা বেগম খালেদা জিয়া একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ছিলেন।
তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছিল। উনি নিজে থেকে রাজনীতিতে আসতে চাননি। দলের কিছু জ্যেষ্ঠ নেতারা ওনাকে দায়িত্ব গ্রহণের কথা বলেছিলেন। 1982 সালের জানুয়ারি মাসে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন এবং সে বছরের নভেম্বর মাসে প্রথম তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সমাধিস্থলে বক্তব্য দেন। এটা 82 সালের নভেম্বর মাসে। 1 বছরের মধ্যে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং 1984 সালের 10ই মেতে চেয়ারম্যান, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। 1980-এর দশকে সেই সময় তো বয়স সম্ভবত 40-এর নিচে, তার নিচে, একেবারে অবশ্যই নিচে, তরুণ রাজনীতির। 80-র দশকে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে আশার আলো হয়ে কিন্তু আবির্ভূত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আপনি যে কথাটা বলেছিলেন যে দীর্ঘ 8টি বছর সংগ্রাম করেছেন, সেই 82 থেকে মাশাআল্লাহ হওয়ার পরে 1990 সালের ডিসেম্বরে স্বৈরাচারের পতন পর্যন্ত। সে সময়তে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী কিংবা 7 দলের নেত্রী, আমি কিন্তু সেটা ভাবি না। আপনাদের এবং বাংলাদেশের জনগণ যারা ইতিহাসে যদি বিস্মৃত না হয়ে থাকে, তাহলে মনে আছে যে চট্টগ্রামে লালদিঘির ময়দানে আওয়ামী লীগ নেত্রী বক্তব্য দিচ্ছিলেন, সেই জনসভায় গুলিবর্ষণ করা হয়েছিল, কয়েকজন কর্মী তাদের নিহত হয়েছিলেন। তার পরদিন কিন্তু আপনার ঢাকাতে উনি একটা র্যালি করার কথা 14 দলের ওনার, সেই র্যালিতে কিন্তু শেখ হাসিনা আসেননি। সেখানে রাশেদ খান মেনন, হাসানুল ইনু, আরও অন্যান্য সিনিয়র নেতারা ছিলেন বিভিন্ন দলের, বাকশালের রাজ্জাক সাহেব, অনেক নেতৃবৃন্দরা ছিলেন। সেই মিছিলটা হচ্ছিল না, সেই প্রতিবাদ মিছিলটা হচ্ছিল না। বেগম খালেদা জিয়া সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। অকুতোভয় সাহসী একজন নারী এবং গণতন্ত্রের স্বার্থে ভিন্ন মতাবলম্বী, তারপরেও সেই কাফেলাতে তিনি অংশগ্রহণ করেছেন। সেদিন থেকেই তিনি জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছিলেন, সমগ্র জাতির নেতৃত্বে পরিণত হয়েছিলেন। এটা হচ্ছে ওনার অনেক বড় একটা অর্জন। আপনি আজকে ম্যাডাম আমাদের মাঝে নেই, একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু এই অধ্যায়ের পরিসমাপ্তি যখন ঘটেছে তখন শুরু হয়েছে কিন্তু একটা নতুন অধ্যায়, বাংলাদেশের ইতিহাস। এবং সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নামটা এ দেশের যতদিন অস্তিত্ব থাকবে ততদিন সেটা বয়ে বেড়াবে। তার কারণটা যে আপোষহীন ছিলেন তিনি, মৃদুভাষী ছিলেন, মার্জিত ভাষা প্রয়োগ করতেন, শত্রুকেও কখনো তিনি আক্রমণাত্মক ভাষায় কথা বলতেন না। দীর্ঘদিন তাকে ফ্যাসিস্টের কারাগারে থাকতে হয়েছেন, কিন্তু তারপরেও তিনি জেল থেকে বেরিয়ে বা 2024-এর জুলাই আগস্টের আপরাইজিংয়ের পরবর্তীতে ফ্যাসিস্টরা পালিয়ে গেল, তিনি কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো কিছু যেন কেউ না করে সমগ্র দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এই যে উদার, এত বড় মনের অধিকারী একজন মানুষ, সমগ্র বাংলাদেশে যে গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল, যেখানে পতিত স্বৈরাচারের নেতারা বলতেন যে ক্ষমতার থেকে গেলে প্রথম দিনে 5 লাখ নেতাকর্মীদেরকে মেরে ফেলা হবে, সেটা ঘটেনি এই বেগম খালেদা জিয়ার জন্য। জি, আমরা এই সময়টাতে দেখেছি আসলে যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটি আস্থার প্রতীক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, বা সেই আস্থার জায়গাটি আসলে বিভিন্ন দুঃসময়ে বা সংকটময় সময়ে জাতির কাছে, তার কাছেই আমাদেরকে যেতে হয়েছে। আমি আবার হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। হেলাল ভাই, আমরা অসীম ভাইয়ের কাছে শুনছিলাম তার সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিছু স্মৃতিচারণ শুনছিলাম। আমি আপনার কাছে আসলে ব্যক্তিগত সেরকম কোনো স্মৃতি জানতে চাই। অবশ্যই আমরা যারা 85-86 শিক্ষাবর্ষের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের ছাত্র দলের রাজনীতিতে আমাদের নেত্রী ছিল বেগম খালেদা জিয়া। সুতরাং এক কথায় বলতে পারি যে আমাদের রাজনীতির হাতে খড়ি আমাদের এই নেত্রীর মাধ্যমে। সুতরাং এই নেত্রীর সাথে আমাদের অনেক স্মৃতি। আমার সবচেয়ে কতগুলো স্মৃতি আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা যখন 27 নম্বর ধানমন্ডিতে
উনি বসতেন। হাকিম চাচা ছিল, তা না অসীম? হাকিম চাচা তার দারোয়ান ছিলেন অনেক সময়। লতিফ চাচা, হাকিম চাচা, একজন দপ্তর সম্পাদক ছিলেন। ম্যাডাম আমাদের প্রত্যেক সন্ধ্যার সময় আমরা যেতাম। ম্যাডাম জাতীয়তাবাদী ছাত্র দল বা ছাত্র দল বা ছাত্র শুনলেই তাদের সাথে তিনি কথা বলতেন। আমরা ম্যাডামের রুমে ঢুকে ওই যে অসীম যেটা বললো যে কার্পেটের নিচে বসে কথা বলতাম। ম্যাডাম কিন্তু প্রথমে যেটা বলতে, তোমরা লেখাপড়া করো তো, তোমরা ক্লাস ঠিক মতো করো তো, না সারাদিন তোমরা স্লোগান দিয়ে বেড়াও, লেখাপড়া করতে হবে। এটা কিন্তু আমি তখন ফার্স্ট ইয়ার ছাত্র, আমার খুব ভালো লাগলো যে তিনি আমাদের লেখাপড়ার কথা বলতেন। আর একটা কথা হলো যে আমি যখন ছাত্র দলের সেক্রেটারির পর সভাপতি হলাম, তিনি বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা হসপিটাল হচ্ছিল, ওই হসপিটাল তিনি যখন উদ্বোধন করতে গেছিলেন তখন আমি সেখানে গিয়েছিলাম। তা তিনি যখন গাড়ির থেকে নামে হসপিটাল উদ্বোধন করবে, তিনি দেখলেন যে হসপিটালের 3-4টা বিল্ডিং বিক্ষিপ্তভাবে করা হয়েছে, তিনি উদ্বোধন করবেন। তিনি নেমেই বললেন যে আমাদের দেশের জায়গা কম, কি চাষাবাদযোগ্য জমির পরিমাণও কম, আপনারা যদি বিল্ডিংগুলো হরাইজন্টালি বৃদ্ধি করেন তাই তো জমির পরিমাণ কমে যেতে হবে, আপনাকে ভার্টিক্যালি বাড়তে হবে। আমি তখনও চমৎকৃত হয়েছিলাম যে কত সুন্দর আইডিয়া, যে উনি আমাদের চাষাবাদযোগ্য জমির পরিমাণ বাড়ানোর জন্য এবং আমাদের যে অবকাঠামোগুলো তৈরি হবে সেটাকে ভার্টিক্যালি এলিভেশনটা করার জন্য তিনি বলেছেন। এটা আর একটা প্রধানমন্ত্রীর দপ্তরে তখন আমরা যেতাম, অসীম আমরা যেতাম, এর আগেই আমরা দেখতাম প্রধানমন্ত্রীর দপ্তরে গেলে যারা গেস্ট তাদের জন্য অনেক খাওয়া দাওয়া থাকতো। ম্যাডাম প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বললেন শুধু বিস্কুট এবং চা। তা আমরা একদিন প্রধানমন্ত্রীর সাথে কথা আমরা ছাত্রদলের প্রেসিডেন্ট সিটের ছিলাম। তো ম্যাডামকে কি যেন বলছে, ম্যাডাম এখন তো প্রধানমন্ত্রী দপ্তরে কেউ সবাই চা আর বিস্কুটটা আপ্যায়ন করে খায়। তো ম্যাডাম বললো 4 লক্ষ টাকা মান্থলি এখান থেকে বাঁচে, এই শুধু চা বিস্কুট খাওয়ায় তাদের 4 লক্ষ টাকা বেঁচে যায়। অর্থাৎ যে মৃত ব্যয় ছিলেন, এই যে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন, এবং তিনি দেখবেন যতগুলো রাষ্ট্রে সফর করেছেন তিনি কিন্তু ওই যে বিশাল এন্টারেস্ট দিয়ে যাননি। আরেকটি কথা হলো যে আপনি দেখেন যে আমার আরেকটা জিনিস ভালো লাগে যে আমার বাড়ি খুলনা, সুতরাং আমি যখন কথা বলি খুলনার অ্যাকসেন্ট আমার মধ্যে চলে আসতো। ম্যাডাম অনেক সময় বলতো, হেলাল তাহলে কি হয়েছে বলো তো, কি বলিস, এরকম খুলনার টান একটু বলতো। আমার খুব ভালো লাগতো যে ম্যাডাম মাতৃস্নেহে আমাদের কিভাবে লালন করতেন এবং আমাদেরকে কিভাবে দেখতেন। আপনি দেখেন যে তার জীবনের কতগুলো ট্রমা দেখেন, যে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 75 সালে বন্দী হলেন নভেম্বর মাসে, তার কাছ থেকে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো এবং সেনাবাহিনীতে এরকম সেনা সদস্যরা কোনো অফিসারকে ধরে নিয়ে যায়, তার মৃত্যু কনফার্ম। এবং তখন তো আপনার সেনা এবং অফিসার এবং সৈন্যদের মধ্যে একটা দ্বন্দ্ব, অফিসারদের কিলিং একটা প্রজেক্ট চলছিল, কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে ফিরে আসছেন। এবং এরপরে দেখেন তিনি শাহাদাত বরণ করলেন, বেগম খালেদা জিয়া তারা স্বামীকে হারালেন। এরপর দেখেন রাজনৈতিক জীবনে এই ফ্যাসিবাদের স্বৈরাচারের পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন লড়ল, সেই ফ্যাসিবাদের আমলে আমরা সবাই জানি তার যে ছোট সন্তান আরাফাত রহমান কোকো এই মৃত্যুর জন্য ফ্যাসিবাদই অনেক দায়ী, তিনি সেটা সহ্য করলেন। এবং তার বড় সন্তান যিনি এখন আমাদের নেতা তারেক রহমান, তার উপর কি অমানবিক অত্যাচারটা চালালো এই 111-এর সরকার, এবং আপনার কত মেলাইন করা হলো ক্যারেক্টারকে, তার বেগম খালেদা জিয়ার ক্যারেক্টারকে মেলাইন করার কত অপচেষ্টা করলো, কত ট্রমা তিনি সহ্য করেছেন। অনেকে তো 111-এর সময় বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বা দেশ ছাড়ার জন্য কত রকম ফোর্স এবং অনুরোধ দুইটাই করা হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছাড়েননি। তিনি দেশে ছিলেন, যে তিনি এই দেশকে নিজের মায়ের মতো ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, তিনি কিন্তু দেশ ছাড়েননি। এখন আপনি দেখেন বিপরীত পক্ষে যারা তার উপর অত্যাচার করেছিল, যারা তার উপর নির্যাতন করেছিল, সে বিশেষ করে স্বৈরাচার এরশাদ, ফ্যাসিস্ট
যে দল, এই দলের নেত্রী, তাদের অবস্থান হচ্ছে কোথায়? মানে আল্লাহ যাকে ইজ্জত দেয়, অত ইজু মান্তা সাউ অত জিল্লু মান্তা সাউ, আল্লাহ যাকে ইজ্জত দেয় তার ইজ্জত কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ যার ইজ্জত কেড়ে নেই তার ইজ্জত আল্লাহ কেড়ে নেই। অর্থাৎ বেগম খালেদাকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, তিনি আজকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে দেখা দিয়েছেন এবং ঐক্যের প্রতীক, এবং তাকে ভালোবেসে আমরা আজকে বলি যে মা মাটি মানুষের নেত্রী। কত উপাধি, শত উপাধি দিয়েও কিন্তু বেগম খালেদা জিয়াকে বর্ণনা করা যায় না। তিনি সার্বভৌমত্ব, গণতন্ত্র, স্বাধীনতার জন্য যে অবিচল ছিলেন। আরেকটা দেখেন, তার আমি আরেকটা কিছু কথা বলতে চাই, যে তিনি বাংলাদেশের যে ভালো কাজগুলো করেছেন, যেটা আমরা যারা প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি, যার বেনিফিট দেশবাসী পাচ্ছে, মানুষ পাচ্ছে, দলও পাচ্ছে। এই যে আজকে যারা বয়স্ক ভাতা পায়, আজকে যারা বিধবা ভাতা পায়, আজকে যারা মহিলারা উপবৃত্তি পায়, ছাত্রীরা স্কুলে গেলে, আপনার প্রাইমারি স্কুলে গেলে কিছু চাল বা খাদ্য পায়। তিনি বলেছিলেন, তিনি বেগম খালেদা জিয়া একজন মা, তিনি জানতেন যে সন্তান যখন লেখাপড়া করে, বাচ্চা ছেলে, তখন তার মেধার চর্চার ফলে তার পেটে ক্ষুধা লাগে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ছাত্ররা আপনার, যেহেতু আমরা একটু দরিদ্রপীড়িত দেশ, বাসায় যে খাদ্যটা পায় না, এই জন্য বেগম খালেদা জিয়া সেই মাতৃ স্নেহ থেকে তিনি এই শিশুদের জন্য স্কুলে গেলে চাল দিত, যাতে তার মা এই চালটা রান্না করে রাখতে পারে, ছেলেটা স্কুলে এসে খেতে পারে। এই যে মানে তার যে অনুভূতি ছাত্রদের পরে। এবং নারী শিক্ষার জন্য দেখেন, তিনি প্রথম কিন্তু 10ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়তে দিয়েছেন। একদম কোনো মেয়ে যে লেখাপড়া করে সরকারি স্কুলে বিনা বেতনে, এবং এটা এখনো চালু আছে। এবং দেখেন, তারপরে তিনি দেখেন যে এই যে আমাদের নারীরা, আমাদের দেশে কিন্তু নারীর সংখ্যা বেশি, এই নারীদেরকে কর্মমুখী করবার জন্য তিনি নারীদেরকে মনিটরিং করার জন্য একটা প্রথম তিনি মহিলা মন্ত্রণালয় করে। এর আগে কিন্তু মহিলা মন্ত্রণালয় নারী, শিশু, যুবক, ক্রীড়া, সমাজসেবা সব একত্রে ছিল। উনি প্রথম মহিলা মন্ত্রণালয় বের করে দিলেন। এবং উনি আরেকটা কথা বলেছেন, আমাকে আরেকটু বলতে দেবেন, যে তিনি বলেছেন যে 71 সালের স্বাধীনতা যুদ্ধে শুধু আমাদের পুরুষরা যুদ্ধ করেছেন, বীরত্ব উপাধি পেয়েছেন, আমাদের নারীরাও করেছেন। তিনি প্রথম তারামন বিবিকে খুঁজে বের করেন ইতিহাস থেকে, ইতিহাস অধ্যয়ন করে তিনি খুঁজে বের করেন যে তারামন বিবি নামে আমাদের এক নারী, তিনি বীর প্রতীক উপাধি দিয়ে পেয়েছিলেন, কিন্তু ইতিহাসে তিনি হারিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া তাকে সেই রাষ্ট্রীয় সম্মানটা দেই। তিনি দেখেন, আরেকটা কথা আমার বলতে হবে, যে বিধবা ভাতা, বিধবা দেখেন, আমাদের মায়েরা বিধবা হয়ে গেলে অনেক সময় সন্তান তাকে দেখে না, অনেক সমস্যায় থাকে। তিনি তাদেরকে একটা ভাতা দিলেন, রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার চালু করলেন, যেটা এখনো চালু আছে। এই যে আরেকটা বক্তব্য দেখেন, যে আপনার যে মুক্তিযোদ্ধা, আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করবার জন্য এবং মুক্তিযোদ্ধাদেরকে কল্যাণমূলক কাজে লাগানোর জন্য তিনি কিন্তু প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তিনি তৈরি করেন। তার এই অবিস্মরণীয় কাজগুলো, এটা কিন্তু বাংলাদেশের মানুষের অন্তরে এখনও গ্রথিত হয়ে আছে। এবং তিনি, আমি প্রথমেই বলেছেন যে বাংলাদেশের টোটাল জনগণের হৃদয়কে তিনি তার নিজের একটা হৃদয়ে ধারণ করেছেন, বিধায় তিনি আজকে মাতৃসমনেত্রী এবং দেশ নেতৃত্বে ভূষিত হয়েছে। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই, এমন কোনো ব্যক্তি নেই যে আজকে বেগম খালেদা জিয়ার জন্য শোকে মুহ্যমান নয়। তিনি যে জনপ্রিয়তার, তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা তার, তিনি দেখেন, তিনি আজ পর্যন্ত কিন্তু ভোটে কখনো পরাজিত হননি। এটা একটা তার একটা বড় দিক। এবং বেগম খালেদা জিয়ার, তিনি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের প্রতি তার কতটা অবিচল আস্থা, আপনাকে ফারাক্কা ইস্যু নিয়ে যদি একটু কথা বলি, যে অসীম ভাই, আপনি বলছিলেন তার আগের সেই রাজনীতির শুরুর দিনকারগুলোর কথা বলছিলেন, তার অদম্য যে একটি চারিত্রিক যে বৈশিষ্ট্য তিনি গড়ে তুলেছিলেন, সেটি আসলে কিভাবে তিনি অর্জন করতে পেরেছিলেন বলে মনে হয় আপনার কাছে? আমি একটু, আপনি প্রসঙ্গটা তুলেছেন, সেটা আমি বলি, আমার স্মৃতি থেকে বলছেন। 1987 সালে তিনি নোয়াখালী ভ্রমণ করেছিলেন, বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর। আমার বাড়ি নোয়াখালী, অ্যানির বাড়ি লক্ষ্মীপুর।
আমি এনি হেলাল আমরা একই ব্যাচ বন্ধু। তো একই সঙ্গে ঢাকা থেকে যখন রওনা হয়েছিল, ম্যাডামের একটা গাড়ি ছিল নিসান পেট্রোল, একটা সাদা গাড়ি ছিল, ওটার পেছনে দুটো সিট ছিল আপনার সামনাসামনি পেছনের দিকে। তো ও গাড়িতে আমি এবং অ্যানি ছিলাম। নোয়াখালী পৌঁছানোর পর আমার একটা জিনিস মনে আছে, নোয়াখালীতে একটা জায়গা আছে সোনাপুর, এবং সোনাপুর থেকে আপনার হাতিয়া যাওয়ার জন্য স্টিমার ঘাট পর্যন্ত বা লঞ্চ ঘাট পর্যন্ত একটা রাস্তা আছে, ওটা ছিল আপনার কাঁচা রাস্তা। গরুর গাড়ি চলতো, আপনার বাস চলতো, যার কারণে অনেক বড় বড় আপনার গর্ত, খাদ যেটাকে বলে। তো গাড়ি যখন চলছিল ম্যাডাম বসা, ম্যাডামের পাশে ফরিদা রহমান নামে, সাতক্ষীরার ফরিদা আপা ছিলেন, ফরিদা আপা ছিলেন। পেছনে যখন গাড়িটা এক একবার পড়ে, যে এক একটা সমুদ্রের ঢেউ যেমন লঞ্চ বা নৌকাতে যেমন ঢেউ হয়, সে ধরনের আপনার ওয়েভ, মাথা আপনার হুডের সঙ্গে, গাড়ির হুডের সঙ্গে বাড়ি খেত। তখন ম্যাডাম বললেন যে এই শক্ত করে ধরিস তোরা। তারপরে বললেন আচ্ছা এই রাস্তাগুলি কোনোদিন হবে না? উনি বললেন, কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি। ঠিকই দেখা গেছে 91 সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছে, নোয়াখালীতে রাস্তাঘাটের যে সংস্কার করেছেন যে পরিমাণ, সে কথাটা আমি একদিন বলেছিলাম। এটা অন্য আরেকটা প্রসঙ্গে, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। 2008 সালে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে 3 দিনের মধ্যে উনি আমাকে বাসায় ডেকেছিলেন আমরা ইফতারের সময়। একটা পর্যায়ে তিনি বলেছিলেন তুমি নোয়াখালী থেকে ইলেকশন করবা। তো আমি যে কোনো কারণে হোক আমি বলেছি ম্যাডাম আমি এখন করবো না, কারণ আমার হাইকোর্টের এনরোলমেন্ট হয়েছিল 2007-এ, আমি আরও পরে আমি বলেছিলাম। একটা পর্যায়ে নির্বাচনটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে উনি তখন ডক্টর মোশাররফ স্যার, প্রয়াত মওদুদ আহমেদ সাহেব এবং মরহুম খন্দকার দেলোয়ার সাহেব বসা, আমি এসেছিলাম। বললো যে আসো আসো আমরা উপনির্বাচন নিয়ে কথা বলছি, কোনটা রাখবো? আমি বললাম যে আর যাই করেন ফেনীরটা ছাড়বেন না। ম্যাডাম কিন্তু সবসময় ফেনীর আসনটাই কিন্তু রাখতেন উনি। তো সেখানে অন্য একটা প্রসঙ্গ ছিল, সেটা না বলি। তখন বলে কেন ফেনীর লোক? আমি বলেছিলাম যে মানে আপনি ওটা ছাড়বেন না। উনি বললেন মানে ছাড়লে কি কেউ জিতবে না? আমি বলেছি সবাই তো আর আপনি না। তো উনি বললো কেন নোয়াখালীর মানুষ ভোট দেবে না? তো আমি বললাম যে দেখেন ম্যাডাম, নোয়াখালীর মানুষ অকৃতজ্ঞ না। আপনি মনে আছে কি না 91 সালে বিএনপি নোয়াখালী 13টি আসনের মধ্যে 9টি আসন পেয়েছিল। 1996-এর জুনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মহাসচিব, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মতিন ভাই, সালাম ভাই, মুস্তাফিজ ভাই সবাই ফেল করেছিলেন, কিন্তু নোয়াখালীতে একটা সিট বেড়েছে, 10টা হয়েছিল। 2001-এ 12টি সিট হয়েছে। আর সেই 2008-এর কথা আমি বললাম, অলরেডি 8টা আসনে আমরা বিজয়ী হয়েছি। মাহবুবউদ্দিন খোকন ভাই, কমরেড নুরুল ইসলাম সাহেব মারা যাওয়াতে নির্বাচনটা পরে হবে, সেটাও খোকন ভাই জিতবে। তার মানে নোয়াখালীর মানুষ ম্যাডামের সঙ্গে বা বিএনপির সঙ্গে কখনো আপনার বেইমানি করে না, এবং নোয়াখালীর মানুষ অকৃতজ্ঞ না। ওই যে ম্যাডাম, যে আমি বলেছিলাম 91 সালে যে উন্নয়ন সংস্কার করেছেন, স্কুল কলেজ বলেন, রাস্তাঘাটের যে আমূল সংস্কার হয়েছে, এটা কোনোদিন হয়নি। সমস্ত 3 দিন একটানা আমরা ম্যাডামের সঙ্গে ছিলাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, একেবারে প্রত্যন্ত প্রতিটি উপজেলায় ম্যাডাম গিয়েছিলেন। 88-তে গিয়েছিলেন বন্যার সময়। একবার এসে আমাদেরকে জিয়া হলের কোনায় নামিয়ে দিচ্ছিলেন। তখন সূর্য সেনহাট জিয়া হলের মাঝখানে আপনার একটা ফাঁকা রাস্তা ছিল কাটাবনের দিকে, তো ওখানে নামিয়ে দিয়ে ম্যাডাম বললেন এই সাবধানে যাইস। মানে তখন তো গোলাগুলি হয় ইউনিভার্সিটিতে, রাত 3:30 4টার সময়। এই বিষয়গুলো মনে করেন যে স্মৃতির মধ্যে ভাসে। 2017 সালের নভেম্বরে লন্ডনে একটা প্রোগ্রামে ম্যাডাম বললেন যে মানে সবার বিরুদ্ধে মামলা, আমি আপনার দর্শক সারিতে বসা। ম্যাডাম সেখান থেকে বললেন যে অসীম তোমার নামে কয়টা? অসীমের কতগুলি? আমি বললাম বলো তো ওই জন্য লন্ডনে। মূলত তা না, আমি সেবার কিন্তু ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনি দেশে গেলে আপনাকে কিন্তু কনভিকশন দিয়ে জেলে নেবে। তখন ম্যাডাম বলে যে আমি সেই 2007 সালেই যাই নাই, 8 সালেই যাই নাই, আমি তো দেশের জন্য ছিলাম, আমি যাব, যদি জেল হয় হবে, আমি আইনিভাবে লড়াই করব। তো দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ওনার যে টান, এটা বলার মতো না। 97 সালে একবার উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তখন আমাদের প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ওনাকে প্রেসিডেন্ট করে আমাকে সেক্রেটারি করে উনি একটা কমিটি দেবেন। উনি আমাকে বললেন, তখন ইউনিভার্সিটিতে একটু ঝামেলা চলছিল, বলে যে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি। তখন আমি লন্ডনে চলে যাব, এই ধরনের একটা অবস্থা। তখন আমি ম্যাডামকে বলেছিলাম আপনি যদি আমাকে করেন ম্যাডাম, আমি যদি কয়েক মাস পরে চলে যাই, তাহলে সেটা আমার জন্য বিব্রতকর, আপনার জন্য বিব্রতকর হবে। তার থেকে বরং আমরা সবাই মিলেমিশে রাজনীতিটা করতে পারবো। এরপরেও কিন্তু 2000 সালের আমি ডিসেম্বরে আমার LLB অনার্স শেষ করে এসেছিলাম লন্ডন থেকে। 2001-এর জানুয়ারির ফার্স্ট উইকের দিকে সম্ভবত হারিস চৌধুরী সাহেব ফোন করে বললেন যে ম্যাডাম একটু দেখা করতে বলেছেন। তো উনি বললেন যে তুমি দায়িত্ব নিবা। আমি বললাম যে আমার তো এখনো শেষ হয়নি, তখন বার এটলো আরও 1 বছর।
তো এইগুলো আপনার মানে স্মৃতির মধ্যে ভাসে। আপনি যে কথাটা বললেন, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে এই পুরুষ শাসিত সমাজে নারীরাও যে নেতৃত্ব দিতে পারেন এবং নারীরাও যে পরিবর্তন করতে পারেন, পাল্টে দিতে পারেন সমাজ ব্যবস্থা, সেটা কিন্তু তিনি প্রমাণ করে গেছেন। এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় সরকার প্রধান তিনি হয়েছিলেন। ফোর্বস ম্যাগাজিনে আপনার 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে তিনি পেয়েছিলেন। সেটা হচ্ছে যে নারীর শিক্ষা এবং ক্ষমতায়নে ওনার অবদানের কারণে। তো সমস্ত কিছু মিলিয়ে যে হেলাল অনেকগুলো কথা বলেছেন, যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, এই যে তারা বীর প্রতীককে খুঁজে বের করেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন, তাই না? মহিলা ও শিশু বিষয়ক, যেটাতে মাতৃমৃত্যুর হার কমে গেছে, শিশুর মৃত্যু হার কমে গেছে, আপনার জনসংখ্যা বৃদ্ধি যে বিষয়টা ছিল হ্রাস পেয়েছে, লক্ষ লক্ষ মেয়েরা আপনার মনে করেন যে স্কুল কলেজে আসা শুরু করলো, কর্মসংস্থান শুরু হলো। এই সমাজের কত বড় একটা পরিবর্তন বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন, সেটি আসলে ওনার এই অবদানটা বলতে গেলে আসলে অনেক সময় আমাদের এই অনুষ্ঠানে হয়তো হবে না শেষ। আমি হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। হেলাল ভাই, টানা 41 বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া, লম্বা একটি সময়। আমি তার রাজনৈতিক জীবনের এই লম্বা সময়টা আপনার কাছে যদি একটু জানতে চাই, যে আপনি কিভাবে তার এই 41 বছরের বিএনপিকে সামলানো, এটি আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বেগম খালেদা জিয়া ছিল অসাধারণ ব্যক্তিত্ব এবং মানুষকে সম্মোহন করবার মতো একটা ব্যাপক ক্ষমতা। আমি দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর আমি যেটা বললাম যে মহামারীর মতো সংক্রমিত হতে লাগলো মানুষ, শরণার্থীর মতো এক দল থেকে আরেক দল চলে যাচ্ছে তাকে ছেড়ে। তখন তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আর এই ফ্যাসিস্ট হাসিনা তো আপনার যেই পরিমাণ তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দলের মানুষকে যে পরিমাণ মানে আপনার ইন্টিমিডেশন, যা ভয় দেখিয়েছে, তারপরেও তিনি কিন্তু দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার যে সম্মানী পাহাড়, তার যে আপনার ব্যক্তিত্ব এবং তার যে রাজনৈতিক বক্তৃতাগুলো, আমি একটু দেখেন আমাদের এই আলোচনাগুলো একটু নস্টালজিক হয়ে যাচ্ছে। আমরা সেটাই শুনতে চাই, একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি একটু এটি প্রেরণা যোগায়। এই নস্টালজিক হচ্ছে এই জন্য, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকালবেলা টিএসসিতে আড্ডা মারতাম। যখনই মানে মাগরিবের আজানটা হয়ে যেত, তখন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো যে 27 নম্বরে আমরা যেতাম না। রিক্সায় তখন 2 জনে গেলে 8 টাকা নিত। তখন কিন্তু 8 টাকা অনেক টাকা। আমরা নিজেরা ভাগ বাটোয়ারা করে, অসীমের অবশ্য একটা মোটরসাইকেল ছিল আমাদের, আমরা ভাগ বাটোয়ারা করে যেতাম ধানমন্ডি। যদি শুনতাম আজকে ম্যাডাম আসবেন না, আমরা কিন্তু আর যেতাম না ধানমন্ডি। 27 নম্বরে আমরা যেতাম না। ম্যাডাম আসবে শুনলে আমাকে জানতাম আজকে ম্যাডাম আসবেন। আমাদের তখন দুদু ভাই, রিপন ভাই, আমান ভাই, এরা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। ওনারাও ডিএসটিএসসি আড্ডা মারতেন, আমরা খোঁজ নিতাম। আমরা অনেক সিনিয়র তো, যে ম্যাডাম আসবেন কিনা, তাহলে আমাদের একটা অনুপ্রেরণা জোগাতো যে আজকে যাবই, যে ম্যাডামকে সালাম দেবো। অনেক সময় আমরা সালাম দিতে পারতাম না, ম্যাডাম হয়তো আগেই রুমে ঢুকে গেছে। হাকিম ভাই রুম ততক্ষণ বন্ধ করে দিয়েছে, বিএনপি নেতৃবৃন্দ কথা বলছে। ম্যাডাম যাওয়ার সময় আবার ওই 27 নম্বরে ওই পাশে একটা রুটির দোকান ছিল, একটা বেকারি ছিল, ওইখান থেকে ম্যাডাম রুটি কিনতেন। আমরা ওইখানে যাদের হায় থাকতাম। ম্যাডাম বলতো যে ছাত্র দলের ছেলেরা কি তোমরা বাড়ি যাবা না, তোমাদের সাথে কথাবার্তা শেষ। ছাত্রদলের হাজিরা উনি দেখতে যে উনি বলতেন যে আমার গাড়ির পিছনে আমি কাউকে না পালে জাতীয়তাবাদী ছাত্ররা ছেলেরা ছুটছে, আমার গাড়ির থেকেও দৌড়ে ছুটছে। উনি রুটি কিনতে গেছেন, বাড়ি যাবেন ওই যে অফিস থেকে 27 নম্বর অফিস থেকে, অফিস শেষ দলীয় কাজে যাওয়ার সময় তো রুটি কিনতেন। আমি যা দেখতাম রুটি কিনতেন, পাউরুটি, ও সেখানে তিনি যেতেন। এবং আমার একটা, অসীম একটু বলেছে, আমার এক সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে, শহীদ মিনারে আপনার কার জন্য একটা হত্যাকাণ্ডের প্রতিবাদ সভা হবে, তাই না? 87 সালে, এটা তুই যেটা বললি, সেখানে আমরা জানি যে শেখ হাসিনাও আসবে, না এটা আরো পরে খালেদা জিয়াও আসবে। তা আমরা যারা ছাত্রদল করি, আমরা তো সবাই চলে গেলাম যে আসবে আমাদের নেত্রী
আবার আওয়ামী লীগের যদি উনি আসে তা আমাদের একটু বেশি ক্রাউড থাকতে হবে না? এবং জনগণও যত জনগণ হয়েছিল এবং সবাই চাচ্ছে যে নেত্রী দুইজন আসুক, এবং সমস্ত বিশেষ করে শিল্পী, সাহিত্যিক, কলা কুশলী এদের একটা কি সমাবেশ ছিল শহীদ মিনারে। তা শেষ পর্যন্ত আসলে শেখ হাসিনা নাকি আসবেন না, তার নাকি আপনার এই যে সিকিউরিটি কনসার্ন সমস্যা ছিল যে আসবেন না। তখন সিকিউরিটি সমস্যা ছিল, এটাও ঠিক। এরশাদও কিন্তু প্রচণ্ড আপনার এই গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে নেতা নেত্রীদের উপর হামলা করতেন। তো বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সমস্ত কিছুকে তোয়াক্কা না করে বিকালবেলা যখন আসলো, পুরো আপনার শহীদ মিনার চত্বরের সমস্ত মানুষ বেগম খালেদা জিয়ার আত্মীয় হয়ে গেল যে তিনি আসলেন। প্রচন্ড সাহস, প্রচন্ড এই সাহসটা। আমার আরেকটা বক্তব্য আছে, উনি যখন আমাদের মিছিল সমাবেশগুলো তখন 86, 7, 8-এ সমাবেশগুলো তো গুলিস্তানের গ্রন্থ ভবন একটা ছিল, এখনো আছে, এই যে কি গোলাপ শাহ মাজারের পাশে দেখবেন গ্রন্থ ভবন একটা আছে, ওইখানে ম্যাডাম বসতেন যখন জনসভাগুলো, অনেক সময় ওখানে ট্রাকও আসতো। কিন্তু আমিও ট্রাকেও দেখেছি, গ্রন্থ ভবনে বসতেন। উবায়দুর রহমান আমাদের তখন সেক্রেটারি ছিলেন, উনিও নিচে বসতেন। হ্যাঁ, তখন ম্যাডাম, আমরাও সব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যেতাম। তা আমরা যেহেতু কার্জনালের ছাত্র, ওরা আর্টস ফ্যাকাল্টির ছাত্র, মিছিলটা সেক্রেটারি না? হ্যাঁ, আমি তখন এফএসএলের সেক্রেটারি। আপনার হাইকোর্টের সামনে আমরা ফজলুল হল, শহীদুল্লাহ হল অর্থাৎ কার্জন হল, আমরা দাঁড়াতাম যে আর্টস ফ্যাকাল্টিতে মিছিলটা আসবে। আমাদের মিছিলে যত লোক হতো সবার একটাই, খালেদা জিয়া আসবেন তো মিটিংয়ে। যদি শুনতো যে গ্রন্থ ভবনে ম্যাডাম আসবেন না, তাইলে কিন্তু ঢাকা বিশেষ করে আমাদের ফজলুল হলের কথা বলতে পারি এবং শহীদুল্লাহ হলের মিছিলে চিন্তা করেন না, যাবো না। যদি শুনে বেগম খালেদা জিয়া আসবেন, তখন শহীদুল্লাহ এবং ফজলুল হলের বড় মিছিল আমরা ওয়েট করি যে আর্টস ফ্যাকাল্টি মিছিলটা আসলে একত্রে গ্রন্থ ভবনে যায়। গ্রন্থ ভবনে যায় ম্যাডাম বক্তব্য না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা ওই নিচে ফুটপাতে রাস্তায় বসে থাকলাম। ওই গ্রন্থ ভবন তো উপরে ছিল, বারান্দার মধ্যে একটু সিঁড়ি, ওইখান থেকে। তা আমার এক বন্ধু আছে, অসীমেরও বন্ধু, কানাডায় থাকে, অন্টু তার নাম। অন্টু আমাকে বলতো যে হিলাল, ম্যাডাম না হয়ে অন্য কেউ যদি বিএনপির নেত্রী হতো, আমি তো ছাত্রদল করতাম কিনা সন্দেহ আছে। আমি কেন? ম্যাডামের যে মোটিভেশনাল পাওয়ার, ম্যাডামের যে বক্তৃতা, ক্যারিজমেটিক লিডারশিপ, আমি অন্তত তোদের, ও এখনো ছাত্র বিএনপি করে, তো এই কথাটা বলছিল। তাই আমি বলছি যে আমরা নস্টালজিক হয়ে যাচ্ছি। এবার আরেকটু কথা বলি, দেখেন এই সমস্ত স্মৃতি তো আমাদের সাথে রয়েছে, কত স্মৃতি বিস্মৃতি অতুল গহ্বরে তলিয়ে গেছে, এতটুকু সময় বলা যাবে না। আরও অনেক টেলিভিশনে আজকে আমরা সবাই কথা বলবো। আমি যে জিনিসটা তিনি বলছেন, সাহসের যে জিনিসটা দেখাচ্ছেন, দেখেন আমাদের এই ফারাক্কা ইস্যু, ফারাক্কার পানি বন্টন, ফারাক্কা যে আমাদের উত্তরাঞ্চল শুকিয়ে দিচ্ছে, আমাদের নদীগুলোকে মেরে ফেলছে, এর বিরুদ্ধে প্রথম কথা বলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, চলো চলো ফারাক্কা চলো, লং মার্চ। এরপরে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আন্তর্জাতিক অঙ্গনে বা আন্তর্জাতিকভাবে জাতিসংঘে বলেছেন, উনি হলো আপনার পানি শেয়ারিং চুক্তিটা করছিল। পানি যে 77 সালে আপনার ফারাক্কার পানি যে কন্ট্রাক্টটা আপনার গ্যারান্টি ক্লজ সেটা করেছিলেন, হিসাবে উনি বন্টনটা করেছিলেন, এবং আপনার গ্যারান্টি ক্লজ ছিল ওনার যে শুকনো মৌসুমেও আমাদের ওই পানিটা দিতে হবে, এরকম উনি একটা ওই যুগান্তকারী চুক্তি করেছেন। কিন্তু আমি যে জায়গাটা স্পর্শ করছি সেটা হলো পানি বন্টন না। যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিবাদ করেছিলেন, চলো চলো ফারাক্কা চলো, মিছিল করে করে ফারাক্কা অভিমুখে। আপনার ওই সময় জেনারেশন 76-এ এই ঘটনা ঘটছিল, আমরা তখন ছোট, আমার মনে আছে। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে বেগম খালেদা, তখন 93 কি 94 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি প্রথম ভয়েস রেজ করেছিলেন যে পানির ন্যায্য হিস্সা দিতে হবে, এবং তা না হলে আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক কূটনীতির আমরা শরণাপন্ন হব। এটা একটা অসীম সাহসিকতার সাথে, এবং সেই ভারতে কিন্তু তাকে আপনার দেখেন
বেগম খালেদা জিয়া যখন গিয়েছিল ভারত থেকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছিল। বাংলাদেশে আর কোনো নেতা নেত্রী এই সম্বর্ধনা পায়নি কখনো। জি, আমরা সেটি দেখেছি, আমাদের সবারই মনে আছে নিশ্চয়ই। আমি অসীম ভাইকে দিয়ে শেষ করতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তার এই দীর্ঘ রাজনৈতিক জীবন, তার দলের পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, কূটনৈতিক যে অঙ্গনে তার যে পদক্ষেপগুলি, সার্বিক বিষয়টি আপনি কিভাবে আসলে তাকে মূল্যায়ন করতে চান? খুব সংক্ষেপে আমি শেষ করব। এটা তো আপনার ওয়াজ অ্যালোন ক্যানট এক্সপ্রেস হাউ ইউ ক্যান ডিসক্রাইব দ্য লাইফ স্কেচ অফ বেগম খালেদা জিয়া। পলিটিক্যাল ক্যারিয়ার বলেন, সংসারের কথা বলেন, মা হিসেবে বলেন, দেশের জনগণের নেত্রীর কথা বলেন। তবে ওনার এই বিদায় যত বড় ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি, ওনার এই অস্তিত্বটা আমাদের জন্য অনুপ্রেরণা, পাথে হয়ে থাকবে। আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম যারাই আসুক না কেন, বেগম খালেদা জিয়ার জীবনালেখ্য নিয়ে গবেষণা করার মতো একটা চরিত্রে তিনি পরিণত হয়েছেন। আমি এটুকু মূল্যায়ন করতে পারি ওনার ক্ষেত্রে। ওনার মতো এ ধরনের, এই যে বলেছিলাম না যে 1980-র দশকের স্বৈরশাসক সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যে তিনি এগিয়ে এসেছিলেন, কঠিনতম একটা সময়ে তিনি তার রাজনীতিটা শুরু করেছেন। তারপরে তিনি দেখেছেন ফেসিস্টের 15 বছর, কারাগারে গিয়েছেন, বিনা বিচারে যার জেল হয়েছে, জরিমানা হয়েছে। এত কিছুর পরে হেলাল যে কথাটা বলেছেন যে তারা আজকে কোথায় আর বেগম খালেদা জিয়া কোথায়। আজকে ম্যাডাম আমাদের মাঝে নেই, কিন্তু আমি যে বলেছি যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। তিনি ছিলেন অতীতে, তিনি ছিলেন বর্তমানে, কিন্তু এখন থেকে শুরু হলো সেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেগম খালেদা জিয়ার নামটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে। এটাই হচ্ছে যে বাস্তবতা।